জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। গণ অভ্যুত্থানে দমন-পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। থাকছে বিস্তারিত প্রতিবেদন। ভারতে শেখ হাসিনার ৭ মাস, যেসব প্রশ্নের উত্তর খুঁজছে জনগণ। প্রিয় দর্শক, পুরো রিপোর্টটি উপস্থাপন করছি, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গণ অভ্যুত্থানে দমন-পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। ভলকার টুর্ক। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। আন্দোলন থামাতে দমন-পীড়নে অংশ নিলে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ বন্ধ হয়ে যেতে পারে বলে দেয়া হয়েছিল সতর্কবার্তা। এমনটা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ট টক অনুষ্ঠানে ভলকার টুর্ক একথা বলেন। বুধবার বিবিসির ওয়েবসাইটে হার্ট টক অনুষ্ঠানের এই পর্ব প্রকাশ করা হয়। অনুষ্ঠানে টুর্কের সঙ্গে কথা বলেন বিবিসির উপস্থাপক স্টেফেন সাকার। অনুষ্ঠানে গাজা, সুদান, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে বলে জানান বিবিসির উপস্থাপক স্টেফেন সাকার। জবাবে উদাহরণ হিসেবে বাংলাদেশের কথা উল্লেখ করেন ভলকার টুর্ক। তিনি বলেন, আমি আপনাকে উদাহরণ দিচ্ছি যেখানে এটা গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছিল। আমি গত বছরের বাংলাদেশের উদাহরণ দিচ্ছি। আপনি জানেন জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়। বাংলাদেশে তখন ছাত্রদের আন্দোলন দমনে ব্যাপক নিপীড়ন চলছিল উল্লেখ করে তিনি আরও বলেন, তাদের জন্য বড় আশার জায়গা ছিল। আসলে আমরা কি বলি, আমি কি বলি, আমরা কি করতে পারি এবং আমরা ওই পরিস্থিতির উপর আলোকপাত করি। আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি। যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানোর দেশ থাকতে পারবে না। ফলশ্রুতিতে আমরা পরিবর্তন দেখলাম। ভলকার টুর্ক বলেন, ডক্টর ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন, তিনি আমাকে বলেন, আপনি কি একটি তথ্য অনুসন্ধানী দল পাঠাতে পারেন, পরিস্থিতির উপর গুরুত্ব দিতে পারেন এবং সেখানে যা ঘটছে তা তদন্ত করতে বললেন। আমরা এগুলোই করেছিলাম এবং এটা কার্যত সাহায্য করেছিলাম। তিনি আরও বলেন, আমি গত বছর বাংলাদেশে গিয়েছিলাম। আমার একটি অবস্থান নেয়ায়, আমার কথা বলায় এবং তাদেরকে সহযোগিতা করায় ছাত্ররা আমাদের প্রতি খুব কৃতজ্ঞ ছিল। অনুষ্ঠানে ফিলিস্তিন, ইউক্রেন, সিরিয়া, সুদানসহ বিভিন্ন দেশে চলমান সংকট নিয়েও কথা বলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার। ভারতে শেখ হাসিনার ৭ মাস, যেসব প্রশ্নের উত্তর খুঁজছে জনগণ। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনার বাংলাদেশ থেকে ভারতে চলে আসার ৭ মাস পূর্ণ হলো। গত বছরের ৫ আগস্ট বাংলাদেশ সামরিক বাহিনীর একটি উড়োজাহাজে তাকে নিয়ে দিল্লির কাছে হিন্ডন বিমানবন্দরে এসে পৌঁছায়। সেদিন থেকে আজ পর্যন্ত তিনি একটানা ভারতেই রয়েছেন। মাঝে তার তৃতীয় কোনো দেশে যাওয়ার জল্পনা শোনা গেলেও তা আদৌ বাস্তবায়িত হয়নি এবং গত ৭ মাস ধরে ভারতই এখন তার ঠিকানা। শেখ হাসিনাকে ভারত সরকার যেরকম কঠোর গোপনীয়তা ও সুরক্ষা বলয়ে ঘিরে রেখেছে তা প্রায় নজিরবিহীন। লক্ষণীয় হলো, তিনি ঠিক কোথায় আছেন বা কিভাবে আছেন তা নিয়ে দিল্লির পক্ষ থেকে এখনও একটি শব্দ জানানো হয়নি। দেশি বিদেশি সংবাদ মাধ্যমে এর মাঝে নানা জল্পনার খবর প্রকাশিত হলেও তার একটিও কিন্তু নিশ্চিত করা যায়নি। ফলে ভারতে শেখ হাসিনার অবস্থানকে কেন্দ্র করে তৈরি হয়েছে একটা তীব্র রহস্য ঘেরা টোপ। এদিকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ঘিরে বাংলাদেশে যেমন তেমনি তার আশ্রয়দাতা দেশ ভারতেও আগ্রহ কিন্তু তুঙ্গে। বাংলাদেশে তো বটেই, ভারতীয় গত বেশ কয়েক মাস ধরেই শেখ হাসিনা নিয়মিতভাবে গুগলের টপ সার্চগুলোতে বা সোশ্যাল মিডিয়ার টপ ট্রেন্ডিংয়ে জায়গা করে নিচ্ছেন। শেখ হাসিনার খবর জানার জন্য উৎসুক এখনও এতটুকু ভাটা পড়েনি। এরই পরিপ্রেক্ষিতে শেখ হাসিনাকে ঘিরে এই মুহূর্তে যেসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার কতটুকু উত্তর আমাদের জানা, এই প্রতিবেদনে সেদিকেই নজর দেওয়া হয়েছে। শেখ হাসিনার ছবি বা ভিডিও কবে দেখতে পাওয়া যাবে? ৭ মাস আগে ভারতে পা দেওয়ার পর থেকে আজ পর্যন্ত শেখ হাসিনার কোনো ছবি বা ভিডিও প্রকাশ্যে আসেনি। সরকারিভাবে তো নয়ই,
এমনকি সোশ্যাল মিডিয়াতেও নয়, অর্থাৎ সাংবাদিক বা ভারতের সাধারণ নাগরিক কেউই এক ঝলকের জন্য তার নাগাল পায়নি। তবে এর মাঝে তিনি বেশ কয়েকবার ফেসবুকে এসে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে লাইভ ভাষণ দিয়েছেন এবং সেগুলো রীতিমতো আগেভাগে ঘোষণা করেই করা হয়েছে। তবে এসব ভাষণ ছিল অডিও আকারে, ফেসবুকে কোনো লাইভ ভিডিও তিনি এখনও দেননি। এছাড়া তার বহু কল রেকর্ডের অডিও ফাঁস হয়েছে। যদিও এসব ভাষণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলে ভারত সরকার দাবি করেছে, দিল্লিতে পর্যবেক্ষকরা সবাই একমত যে ভারত অনুমতি দিয়েছে বলেই তার পক্ষে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসব ভাষণ দেওয়া সম্ভব হচ্ছে। হোস্ট কান্ট্রি ভারত না চাইলে শেখ হাসিনা কখনোই এভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারতেন না। এরকমই একজন বিশ্লেষক বলছিলেন, ভারতে বসেও যে তিনি রাজনৈতিকভাবে সক্রিয় আছেন এবং দলের কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা রাখার চেষ্টা করে যাচ্ছেন, এই বার্তাটা দিতেই শেখ হাসিনার স্পিচ বা টেলিফোন কথাগুলো অ্যালাউ করা হচ্ছে। তবে ভারত মনে করছে এর জন্য আপাতত লাইভ অডিওটুকুই যথেষ্ট, ছবি বা ভিডিওর কোনো প্রয়োজন নেই। তবে কিছুদিন বাদে যদি ভারত মনে করে তিনি লাইভ ভিডিওতে ভাষণ দিলেও কোনো অসুবিধা নেই এবং তাকে সবাই সোশ্যাল মিডিয়াতে সরাসরি দেখতে পাই, তাহলে আমি অন্তত অবাক হব না বলেছিলেন তিনি। শেখ হাসিনাকে ভারতের ঠিক কোথায় রাখা হয়েছে, ভারতে শেখ হাসিনার লোকেশন কি, তা নিয়ে গুজব ও জল্পনার যেন কোনো শেষ নেই। হিন্ডন বিমান ঘাঁটিতে এসে নামার পর তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে ভারতের কোনো আধা সামরিক বাহিনীর সেফ হাউস বা গোপন অতিথি নিবাসে রাখা হয় বলেই জানা গিয়েছিল। এরপর বিভিন্ন সংবাদ মাধ্যমে তার অবস্থান নিয়ে নানা রকম রিপোর্ট বেরিয়েছে। ভারতের দ্য প্রিন্ট পোর্টাল যেমন জানিয়েছে, রাজধানীর প্রাণকেন্দ্র লুটিয়েন্স দিল্লির কোনো বাংলোতেই কঠোর নিরাপত্তার মধ্যে তার থাকার ব্যবস্থা করা হয়েছে। কোথাও আবার লেখা হয়েছে তিনি রয়েছেন মিরাট ক্যান্টনমেন্টের ভেতরে কোনো অতিথি নিবাসে। শেখ হাসিনার মেয়ে শাইমা অজেদ পুতুল যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতেই কর্মরত, একটা সময় এমনও জল্পনা তৈরি হয়েছিল যে মা ও মেয়ে বোধহয় এক শহরে একই সঙ্গে রয়েছেন। তবে এই পরিস্থিতিতে সেটা সম্ভব নয় একাধিক কারণে। ভারত সরকার তাদের অতিথির লোকেশন নিয়ে আজ পর্যন্ত সরকারিভাবে কিছুই জানায়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, ওনার সার্বিক নিরাপত্তা ও সুরক্ষার কথা মাথায় রেখে যে জায়গাটি উপযুক্ত মনে করা হচ্ছে সেখানেই তাকে রাখা হচ্ছে। হতে পারে তাকে বেশি দিন এক জায়গায় রাখা হচ্ছে না, আবার হতে পারে প্রথম থেকেই তিনি একটি ঠিকানাতেই আছেন। কিন্তু এর চেয়ে বেশি কিছু বলা আমাদের পক্ষে সম্ভব নয়, জানান তিনি। শেখ হাসিনাকে কি ভারত রাজনৈতিক আশ্রয় দেবে? অতীতে ভারত তিব্বতী ধর্মগুরু দালাই লামা কিংবা আফগান প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহর পরিবারের সদস্যরা সহ বিশ্বের অনেককেই রাজনৈতিক আশ্রয় দিয়েছে এবং তারা বছরের পর বছর ধরেই ভারতে রয়ে গেছেন। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার প্রশ্নে যদিও এদেশে একটা সার্বিক রাজনৈতিক ঐক্যমত আছে, অর্থাৎ শাসক ও বিরোধী পক্ষ উভয়ই একই প্রশ্নে সহমত, তারপরেও কিন্তু তাকে এখনই রাজনৈতিক আশ্রয় দেওয়ার কথা ভাবা হয়নি। এর সহজ কারণ, ভারত মনে করছে তাকে এখনই অ্যাসাইলাম দেওয়ার কোনো প্রয়োজন পড়েনি। সাউথ ব্লকের একটি সূত্রের কথায় তিনি ভারতের সম্মানিত অতিথি হিসেবে এদেশে আছেন এবং সেভাবেই তিনি যতদিন খুশি এদেশে থেকে যেতে পারেন, তাতে অসুবিধার বিন্দুমাত্র কিছু নেই। তাছাড়া তিনি কিন্তু অ্যাসাইলামের জন্য কোনো আবেদনও করেননি। ভারতের বিশ্লেষকরা কেউ কেউ মনে করছেন ভারত আনুষ্ঠানিকভাবে তাকে পলিটিক্যাল অ্যাসাইলাম দিলে এমন একটা ধারণা তৈরি হতে পারে যে শেখ হাসিনা হয়তো বাংলাদেশের রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে পাকাপাকিভাবে ভারতেই তিথু হচ্ছেন। এমন কোনো ধারণা ভারত তৈরি করতে চায় না বলেই সম্ভবত অ্যাসাইলাম দেওয়ার কথা এখন ভাবাও হচ্ছে না। তবে পরিস্থিতিতে কোনো পরিবর্তন হলে অ্যাসাইলাম দেওয়ার সিদ্ধান্ত নিতে এক মুহূর্ত দেরি লাগবে না, সেটাও তারা মনে করিয়ে দিচ্ছেন। শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধে ভারত কি সাড়া দেবে? এই জটিল প্রশ্নটির এক কথায় খুব সহজ ও সংক্ষিপ্ত উত্তর হলো না। শেখ হাসিনাকে বিচারের জন্য যাতে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়
সেই অনুরোধ একটি নোট ভার্বালের আকারে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দিল্লির হাতে তুলে দেওয়া হয়েছিল প্রায় 2.5 মাস আগে। সেই চিঠির প্রাপ্তি স্বীকার করা হলেও ভারত কিন্তু আজ পর্যন্ত তার কোনো জবাব দেওয়ার প্রয়োজন বোধ করেনি। ভারতের সাবেক কূটনীতিকদের কারো কারো মতে বাংলাদেশের অনুরোধেও সিরিয়াসনেসের অভাব আছে। মানে তারা বলতে চাইছেন যথেষ্ট আটঘাট বেঁধে ও সদিচ্ছা নিয়ে অনুরোধটি জানানো হয়নি। ভারতের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদককে জানিয়েছেন যেসব অভিযোগ বা মামলার ভিত্তিতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চাইছে সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করার যথেষ্ট কারণ আছে। তাছাড়া শেখ হাসিনাকে যদি বিচারের জন্য ফেরত পাঠানো হয় তাহলে তিনি সেদেশে সুষ্ঠু ও ন্যায় বিচার পাবেন, এটাও বাংলাদেশ নিশ্চিত করতে পারেনি বলে ভারত মনে করছে। ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তিতে এমন বেশ কিছু বিধান আছে যেগুলোর ভিত্তিতে উপরোক্ত চুক্তিগুলোর আলোকে কাউকে ফেরানোর অনুরোধ অনায়াসে নাকচ করা যেতে পারে। শেখ হাসিনার ক্ষেত্রেও ভারত একই পথে হাঁটবে বলেই স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অথবা নানা অজুহাতে দিনের পর দিন বাংলাদেশের অনুরোধ ফেলে রাখা হবে, কোনো ব্যবস্থাই নেওয়া হবে না। এই দফায় ভারতে কিভাবে দিন কাটছে শেখ হাসিনার? 1975 সালে শেখ মুজিব রহমানের হত্যাকাণ্ডের পর তার কন্যা শেখ হাসিনাকে যখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দিল্লিতে সপরিবারে আশ্রয় দিয়েছিলেন, তার সঙ্গে এবারের পরিস্থিতির কিন্তু অনেক ফারাক আছে। সেবার 75 থেকে 81 প্রায় 5.5 বছর ভারতে কাটিয়েছিলেন শেখ হাসিনা ও তার পরিবার, কিন্তু তার গতিবিধির উপর তখন তেমন কোনো বিধিনিষেধ ছিল না। এমনকি সে সময় শেখ হাসিনা দিল্লিতে ভারতীয় রাষ্ট্রীয় রেডিও সংস্থা আকাশবাণীর বাংলা বিভাগে কাজ করতেন। তার স্বামী বিজ্ঞানী অজিত মিয়াও সাময়িকভাবে যুক্ত ছিলেন ভারতের পরমাণু শক্তি কমিশনে। তবে সে সময় তিনি ছিলেন শুধু শেখ মুজিবুরের কন্যা, আর এখন তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তাও প্রায় দীর্ঘ 21 বছরের। তিনি শুধু ভিআইপি নন, তার জীবনের উপর ঝুঁকি থাকতে পারে বলেও ভারত মনে করছে। ফলে তার এবারের ভারতবাস নিশ্ছিদ্র নিরাপত্তার মুড়ে রাখা হয়েছে। প্রতিটি পদক্ষেপ ঘিরে থাকছে চরম গোপনীয়তা। বাইরে স্বাভাবিকভাবে বেরোনো বা সামাজিক মেলামেশার কোনো প্রশ্নই ওঠে না। এছাড়া ভারতে কোনো বিদেশি নেতানেত্রী অতিথি হয়ে থাকতে এলে তাদের জন্য যেরকম ডিব্রিফিং সেশন করা হয়, শেখ হাসিনাকেও সেরকম রুটিনের মধ্য দিয়ে যেতে হচ্ছে। এরকম কয়েকটি সেশনে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল নিজে তার সঙ্গে কথাবার্তা বলেছেন বলেও নির্ভরযোগ্য সূত্রে জানা যাচ্ছে। এছাড়া তিনি দিল্লি আগে থেকে চিনতেন বা যাদের সঙ্গে পারিবারিক বন্ধুত্ব আছে এমন হাতে গোনা কারো কারো সঙ্গে তার দেখা করিয়ে দেওয়া হয়েছে বলেও বাংলা ট্রিবিউন জানতে পেরেছে। এটার একমাত্র উদ্দেশ্য হলো যাতে বিদেশি বিভুয়ে এসেও তিনি মানসিকভাবে চাঙ্গা থাকতে পারেন এবং স্বাভাবিক কথাবার্তা বলে হালকা হতে পারেন। শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে? তবে এই মুহূর্তে কোটি টাকার প্রশ্ন, যা ইংরেজিতে যাকে বলে বিলিয়ন ডলার কোশ্চেন, তা হলো শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কী? এটা ঠিকই যে শেখ হাসিনা বারে বারেই আওয়ামী লীগ সমর্থকদের উদ্দেশ্যে দেয়া তার ভাষণে বলেছেন যে তিনি অবশ্যই একদিন দেশে ফিরবেন এবং তার নেতাকর্মীদের উপর যে অত্যাচার নিপীড়ন হচ্ছে সেসবের প্রতিকার করবেন। তবে ভারতের পর্যবেক্ষকরা মনে করেন এই কাজটা কঠিন শুধু নয়, খুবই কঠিন। তারা যুক্তি দিচ্ছেন, প্রথমত শেখ হাসিনার বয়স এখন 77 পেরিয়ে 78-এর পথে। এই বয়সে এরকম একটা কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করে রাজনৈতিক কামব্যাক করার নজির বিশ্বে খুব কমই আছে। তাছাড়া তিনি নিজের রাজনৈতিক উত্তরাধিকারের প্রশ্নটাও এতকাল অস্পষ্ট করে রেখেছেন। ফলে তারপরে দলের শীর্ষ নেতৃত্বের হাল কে বা কারা ধরবেন সেটারও কোনো উত্তর জানা নেই। সবচেয়ে বড় কথা, 5 আগস্টের পর বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের উপর যে ধরনের হামলা অত্যাচার হয়েছে এবং জনরোষ তাদের উপর যেভাবে আছড়ে পড়েছে, দলীয় সংগঠন তা থেকে এখনও মাথা তুলে দাঁড়াতে পারেনি। দেশে পরবর্তী নির্বাচন যখনই হোক, তাতে আওয়ামী লীগ আদৌ লড়ার সুযোগ পাবে কিনা সে বিষয়টিরও এখনও নিষ্পত্তি হয়নি। ফলে এই পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরা বা রাজনৈতিক প্রত্যাবর্তনের পথ প্রশস্ত হওয়া খুব মুশকিল বলেই মনে হচ্ছে।
তবে ভারতের বিশ্লেষক ও নীতি নির্ধারকদের মধ্যে কেউ কেউ মনে করছেন দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। ফলে তারা এখনই শেখ হাসিনার পলিটিক্যাল ওবিচুয়ারি লিখে ফেলতে রাজি নন। ভারত সরকারও অধীর আগ্রহ ও উৎকণ্ঠার সঙ্গে নজর রাখছে বাংলাদেশের রাজনৈতিক গতি প্রকৃতি কোন পথে এগোয়। সম্ভবত তার উপরই অনেকটা নির্ভর করছে এই হাই প্রোফাইল অতিথিকে নিয়ে ভারতই বা শেষ পর্যন্ত কী করতে চায়।